ওয়েল, তো দেখো ভাই তখন আমার কারেন্ট গেছিল। ওকে, কারেন্ট যাওয়ার কারণে আসলে এখন আমি রাউটার দিয়ে নেট চালাই। তো তো যাই হোক দেখো, আমি যেহেতু আগে যা পড়েছি এগুলো আবার একটু রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো একটু আমরা প্রথমে একটু ভাই সংখ্যা রেখাটা দেওয়ার চেষ্টা করি। তো দেখো আমরা যদি প্রথমে একটা সংখ্যা রেখা আঁকার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। তো উম, তো ধরো ভাই মাঝখানে মোটামুটি ধরে নাও জিরো, ডান দিকের গুলো প্লাস, +2, +3, +4। বাম দিকের গুলো হচ্ছে কত বলো তো? -1, -2, -3, এইভাবে, তাই না? -4। এখন ভাই দেখো এখানে এই যে সংখ্যা রেখার উপর আমরা যে সংখ্যাগুলো দেখতেছি ভাই, এগুলো হচ্ছে সবগুলো কি সংখ্যা বলতো? পূর্ণ সংখ্যা। এই যে সবারই পরিচয় কি? পূর্ণ সংখ্যা। যেমন তোমাদের ধরো একটা পরিচয় আছে, তাই না? তোমাদের প্রথম পরিচয় কি বলতো? তোমাদের প্রথম পরিচয় হচ্ছে তোমরা মানুষ। দেন তোমাদের কি আছে? বিভিন্ন নাম আছে, তাই না? গোত্র, হ্যান ত্যান, যা বল। তো এখানে যাই হোক, এখানে আমরা পূর্ণ সংখ্যা, সরি, সংখ্যা রেখার উপর যে সংখ্যাগুলো ভাই দেখতেছি, এগুলো সবগুলো কি সংখ্যা বলতো? পূর্ণ সংখ্যা। বল। এখন ভাই একটু আমরা এই পূর্ণ সংখ্যাকে একটু ক্লাসিফাই করবো, মানে ভাগ করবো, দেখি কি হয়। এই দেখো এখানে ওয়ান আছে না? এই ওয়ান সহ ভাই আমি যদি ডান দিকের সংখ্যাগুলোর দিকে যাই, কি বলতো? এই +1 সহ আমি কোন দিকে যাব? ডান দিকে যাব। তখন ভাই এই সংখ্যাগুলোকে বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি পূর্ণ সংখ্যা বলতো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমি অত কিছু লিখলাম না, শুধু ধনাত্মক লিখে রাখলাম। ওকে। আবার এই ধনাত্মক পূর্ণ সংখ্যার ভাই আরেকটা নাম আছে। এই নামটা হচ্ছে কি, কি বলতো? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি আবারও বলি, তুমি +1 সহ যদি ডান দিকে যাও, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলবো বলতো? ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এবার দেখো ভাই, তুমি যদি এই যে -1 আছে না, -1 সহ তুমি যদি বাম দিকে যাও, তাহলে এই সংখ্যাগুলোকে বলা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো জিরো, একে আমরা এখনো কিছু নেই নেই, তাহলে ও তো মন খারাপ করবে, তাই না? তাহলে এক কাজ করি, ওকে আমরা একটা ক্লাসিফাই এর মধ্যে নিয়ে আসি, ক্লাসিফিকেশনের মধ্যে। এখন দেখো ভাই, এই জিরো সহ যদি আমি ডান দিকে যাই, তাহলে ভাই এই সংখ্যাগুলোকে বলা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি বুঝাতে পারছি। অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, কি বলতো? যদি জিরো সহ হয় ভাই ডান দিকে যদি আমরা যাই, তাই এটাকে কি বলবো বলতো? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর যদি ভাই জিরো বাদ দিয়ে তুমি শুধু শুধু ওয়ান নিয়ে ওয়ান সহ ডান দিকে যাও, তাহলে এগুলোকে বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। ওকে। এখন দেখো আরেকটা জিনিস, এই পূর্ণ সংখ্যা ভাই আরেকটা নাম আছে, অনেক সময় এটাকে বলবা, দেখবা অখণ্ড শব্দটা দেওয়া থাকে। ওকে, পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা যাই বলো না কেন। ওকে, এসা অবস্থা। এবার দেখো ভাই, এদেরকে যদি আমি একটু সেট আকারে প্রকাশ করতাম, দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটটা আগে দেখি যদি। তো তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট, আমি শুধু ধনাত্মক লিখলাম। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটে কি যায় বলো তো? ওয়ান সহ ডান দিকে। তাহলে 1, 2, 3, 4, ডট 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 এভাবে চলতে থাকবে, তাই না? কিন্তু ভাই দেখো, আমি যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা সেট করতাম, তাহলে কি আসতো? অঋণাত্মক। এখানে কি বলতো ভাই? জিরো সহ, কি সহ বলতো? জিরো সহ। 0, 1, 2, 3, 4, এই যে ভাই চলতেই থাকবে। তাহলে ভাই দেখো, এখানে যদি একটা তোমাদের কথা বলা, কি কথা বলতো? যে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট আর অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটের উপাদানের পার্থক্য কি বলতো? মানে কয়টা উপাদানের পার্থক্য? একটা। ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটে ভাই জিরো নাই, কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটে ভাই কি বলতো? জিরো আছে। এই শুধু জিরোটা দিয়ে পার্থক্য গড়ে উঠছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন এই সেট গুলাকে কিছু জিনিস দ্বারা প্রকাশ করা হয় ভাই। হ্যাঁ, আমি প্রকাশের সিস্টেমটা একটু জানি। প্রথমে আমরা একটু দেখি ভাই, পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যার সেট। এবং মজার ব্যাপার হচ্ছে, তোমরা ভালোভাবে জানো যে সেটকে প্রকাশ করতে হলে অবশ্যই কি বলতো ভাই? ক্যাপিটাল লেটার লাগে, তাই না? তাহলে দেখো ভাই, এই পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করা হয়? জেড। ওকে, আচ্ছা, বড় হাতের জেড এর প্যাট কাটে, এটা ছোট হাতের জেড এর প্যাট কাটে, আমার মনে থাকে না, যাই হোক এটা তোমরা বুঝে নেবে। এবার দেখো ভাই, স্বাভাবিক সংখ্যার সেট। কি সংখ্যার সেট বলতো? স্বাভাবিক। এটা একটু মনে রাখবা, নিশ্চয়ই কাজে লাগবে। স্বাভাবিক সংখ্যার সেট। ওকে, স্বাভাবিক সংখ্যার সেটকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ওয়েল। তারপরে দেখো ভাই আরেকটা আছে, মূলদ সংখ্যার সেট। মূলদ না বলদ, মাঝে মধ্যে আমি বলদ বলি। মূলদ সংখ্যার সেট, এটাকে ভাই কিউ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা বলতো? কিউ দ্বারা। ওকে। আর সবশেষে ভাই আমরা দেখবো বাস্তব সংখ্যার সেট। কি বলতো? বাস্তব সংখ্যার সেট। ওকে, বাস্তব সংখ্যার সেটকে ভাই ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আর রিয়েল নাম্বার, এই হচ্ছে অবস্থা। তোমরা আশা করি এখন এমসিকিউ তোমাদের সলভ করা অনেক ইজি হবে। ওকে, তো লেটস গো, আমরা দেখি ভাই আমরা সলভ করতে পারি কিনা।
তো বলতেছে কোনটি স্বাভাবিক সংখ্যা? ওকে, স্বাভাবিক সংখ্যা হইতে গেলে অবশ্যই কি হইতে হবে বলতো? ধনাত্মক হইতে হবে এবং পূর্ণ হইতে হবে। তাহলে প্রথমটা ঋণাত্মক অসম্ভব। তারপরটা কি বলতো ভাই? √2, এটা তো পূর্ণ সংখ্যা কখনোই না। কারণ 2 কে রুট করলে কি আসবে? দশমিক আসবে। 5/2 টাকে ভাগ করো কি বলতো? দশমিক পাবা, অসম্ভব। তাহলে ভাই দেখো এই যে আমাদের 3, এটা হচ্ছে পিওর একটা পূর্ণ সংখ্যা এবং ওর সামনে কিছু না মানে কি আছে? প্লাস আছে। তাহলে কনফার্ম আমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই তো আমি বললাম যে 1 সহ ডান দিকে গেলে, তাই না? এবার দেখো ভাই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? আচ্ছা, মৌলিক সংখ্যা কি কি জানি বলতো আমরা? 2, 3, 5, 7 এইভাবে যাবে, তাই না? 11 আছে, আরেকটা দিই, আর দুইটা 13 এভাবে না? তাহলে দেখো ভাই মৌলিক সংখ্যার একদম যেটা ক্ষুদ্রতম ভ্যালু সেটা কত বলতো? 2। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এটার অপশন হবে কত বলতো? 2। এবার দেখো ভাই কি বলতেছে আমাদের। আচ্ছা, সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে কি বলে? ওকে, আচ্ছা, এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা তোমাদের একটু পরে নেই, তাই না? যার কারণে হয়তো বুঝতে কষ্ট হবে, তো এক কাজ করে একটু পরেই দিই, হ্যাঁ? বল। এবার দেখি আমরা ভাই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কোনগুলো। প্রথমে আমরা একটু অমূলদটাই চিনি। কি চিনবো? অমূলদ, তারপর মূলদ চিনবো। অমূলদ চিনতে পারলে মূলদ চিনতে পারবে, তাই না? কারণ অমূলদ বাদ দিয়ে যারা থাকবে তারই হবে কি? মূলদ। দেখো ভাই, অমূলদ কার? প্রথমত ভাই বলা হয়ে থাকে যদি দশমিকের পর, দেখো তারপর বলতো দশমিকের পর একটা সংখ্যা চলতেই থাকে। যেমন ধরো ভাই, আমরা এই যে ই কে চিনি না? ই, এটা একটা অমূলদ সংখ্যা, কারণ এই মান কত বলতো জানো? এটা মানে হচ্ছে 2.718281828, ওকে, 459045। এবং দেখবা ডট ডট দেওয়া হয়, কি বলতো? কি দেওয়া হয় বলতো ভাই? ডট ডট দেওয়া হয়। ওকে, তাহলে ভাই এখানে দেখো, তাহলে যে দশমিকের পর কি বলতো ভাই? অসীম সংখ্যক ঘর হবে না, মান হবে না? তাহলে অবশ্যই ভাই এটা একটা অমূলদ সংখ্যা হবে। ওকে, কি বলতো? তাহলে আমি আবারও বলতেছি, যদি দশমিকের পর আমাদের অসীম সংখ্যক ঘর চলতেই থাকে, তাহলে ওই সংখ্যাটা কি হবে বলতো ভাই? অমূলদ সংখ্যা। বুঝতে পারছি? তাহলে আমরা একটা অমূলদ সংখ্যা চিনলাম। ওকে, এবার দেখো ভাই, আমরা পূর্ণবর্গ সংখ্যা তো চিনি। যেমন ধরো আমি, আছে অত প্যারা নিতে হবে না, তুমি এইটা দেখো। দেখো ভাই, আমি যদি √4 করি, এটা আমার কত হবে বলতো? 2। √9 করি, এটা আমার কত হবে বলতো ভাই? 3। √16 করি ভাই, তাহলে এটা আমার কত হবে বলতো? 4। ওকে, কিন্তু ভাই আমি তোমাদের যদি বলি যে √3 এর মান কত, তাহলে তোমরা কি বলো তো? ক্যালকুলেটরে চাপো, দেখবো 1.73, এরকম চলতেই থাকবে। তাহলে এখন দেখো ভাই, আমি একটু সহজ করে বোঝাচ্ছি, আমি অত ম্যাথের ভাষায় যাচ্ছি না, ইজিলি বুঝো, চোরামো আর কি। তাই দেখো, যদি কোনো সংখ্যাকে রুট কইরা তুমি দশমিক পাও, বাংলা কথা কি পাও? দশমিক পাও, তাহলে তুমি চোখ বুঝে বলতেই পারো ভাই কি বলতো? ওটা একটা আছে অমূলদ সংখ্যা। কিন্তু ভাই দেখো, যদি একটা পূর্ণ সংখ্যা আসে, তাহলে অবশ্যই এটা কি হবে বলতো ভাই? মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা মূলদ সংখ্যা দুইটা আইটেম ছিলাম, হ্যাঁ? একটা হচ্ছে দশমিকের পর চলতেই থাকবে, আরেকটা হচ্ছে ভাই কি বলতো? রুট করে, তাই না? তাহলে এই যে দুইটা সংখ্যা ভাই, এই দুইটা সংখ্যা সাধারণত হচ্ছে কি হয় বলতো? অমূলদ সংখ্যা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা উদাহরণ একটু ভাই আমাদের দেখতে হবে, এই উদাহরণটা দেখে একটু দেখাই। সেই উদাহরণটা দেখো কি বলতো? এবার দেখো ভাই, আরেকটা মান নিলাম আমি, এটাও একটা মন করা আমি মান নিছি। 6.11111111, ধরো এইভাবে চলতেই থাকবে। ভাই এই সংখ্যাটাকে কিন্তু তুমি কি বলতো? অমূলদ বলতে পারবা না। তো বলতে পারো যে স্যার আপনি তো বললেন, হ্যাঁ ভাই আপনি তো বললেন যে দশমিকের পর যদি চলতে থাকে অসীম সংখ্যক ঘর পর্যন্ত, তাহলে তো এটা অমূলদ হবে। হ্যাঁ, এটা আমিও স্বীকার করতেছি ভাই। কিন্তু আগেরটার সাথে পার্থক্য কি জানো? এবার ভাই একই সংখ্যক মান, সেম ভ্যালুটাই কি রিপিট হচ্ছে না? দেখো দশমিকের শুধু কি 1 1 1 1 1, তাহলে 1 বাদে অন্য কিছু আছে? না, আসেনি। আচ্ছা, এই জিনিসটাকে একটু স্টাইল করে এভাবে লেখা যায়, তাই না ভাই? 6 পয়েন্ট, দেখো এক বারবার রিপিট হচ্ছে না? তাহলে একের উপর একটা পৌনঃপুনিক চিহ্ন দেয়, এই যে একটা ফোঁটা, এটাকে পৌনঃপুনিক চিহ্ন বলা হয়। ওকে, তাহলে ভাই দেখো, এই যে এই সংখ্যাটাকে তুমি মানে এই যে এটাও যা, এটাও কি বলতো? তা। এবং এই সংখ্যাটাকে আমরা কি বলতো ভাই? অমূলদ বলতে পারবো না। এটাকে কি বলতে হবে? মূলদ বলতে হবে। ঠিক আছে? মানে যখন তোমার একই সংখ্যক মান রিপিট হতেই থাকবে, তখন আর ওটাকে তুমি কি বলতো? অমূলদ বলতে পারবা না। আরেকটা আমরা যদি ভাই মূলদের একটা উদাহরণ দেখি, দেখো 6.0235 টু 235 235, এই যে দেখো ভাই, এটা একটা আছে কি বলতো? অমূলদ সংখ্যা। কিভাবে দেখো? দেখো একই সংখ্যক মান রিপিট হচ্ছে বারবার, 235 235 235, তাহলে আমরা 100% শিওর বারবার কি পাশে কি 235 আসতে থাকবে। তাই এটাকে আমরা 100% শিওর আমরা কি লিখতে পারবো বলতো ভাই? অমূলদ সংখ্যা। এবং এইটাকে একটু এইভাবে লেখা যায়, তাই না? কিভাবে লেখা যায়? যে 6.0
235 কাদের উপর কারা রিপিট হচ্ছে? 235 রিপিট হচ্ছে, তাই না? তাহলে 235 সবার উপর পৌনঃপুনিক হবে। ওকে? কিন্তু ভাই দেখো আবার ভুল করে এখানে 0 এর উপর পৌনঃপুনিক দিও না তুমি। কারণ 0 কি রিপিট হয়েছে বলো তো? না, 0 রিপিট হয় নাই। ওকে? তাহলে আশা করি ভাই আমরা বুঝতে পারছি যে অমূলদ সংখ্যা কেমনে চিনবো। ওকে? তাহলে এখন অমূলদ বাদ দিয়ে ভাই বাদবাকি যারা আছে তারা সবাই কি মূলদ। ওকে? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমি একটু চেনার উপায় দেখাই একটু কেমনে চিনবা। কিন্তু ওটা শর্টকাটে মনে রাখবো। ওকে, এখন দেখো মূলদ সংখ্যা ভাই কি কি? কি কি মূলদ সংখ্যা? কি কি সংখ্যা মূলদ সংখ্যা হবে? ভাই যেকোনো স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। যেকোনো স্বাভাবিক, সরি আরে এত প্যারা না দিই তোমাদের। স্বাভাবিক না বলে, হ্যাঁ? এটাকে পূর্ণ সংখ্যা বলি ভাই। আমি যদি লিখি কি বলতো, যেকোনো পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যাও তো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা লিখলেই একবার কাজ হয়ে যাচ্ছে। ভাই যেকোনো পূর্ণ সংখ্যা হচ্ছে কি বলতো মূলদ সংখ্যা। উদাহরণ দেই, যেমন ধরো -0, তো ধরো 0 সামনে মাইনাস দিয়ে লিখি আর প্লাস দিয়ে লিখি। আচ্ছা শুধু 0 দিই, 0 -100 +1000, এটা কি বলতো সবই পূর্ণ সংখ্যা না ভাই? তাহলে এই সংখ্যাগুলো কি সংখ্যা বলতো? মূলদ সংখ্যা। ওকে, বল। এবার দেখো ভাই আমরা যদি ভগ্নাংশ সংখ্যাগুলো দেখি, ভগ্নাংশগুলো, ওকে, সেটা প্রকৃত হোক আর অপ্রকৃত হোক। যেমন ধরো ভাই আমি দিলাম 2/3, এটা একটা কি বলতো ভাই মূলদ সংখ্যা। আমি যদি ধরো লিখি 5/2, তাহলে এটা একটা কি বলতো ভাই মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা এখানে দেখো আরেকটা জিনিস একটু তোমরা একটু মানে ছোট থাকলে শিখছিলা, এই যে এটা কি ভগ্নাংশ বলতো ভাই? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এটা কি বলতো অপরকৃত ভগ্নাংশ। এটা মাঝে মধ্যে লাগতে পারে তোমাদের। ওকে, শিখতে তো আর সমস্যা নেই। কারণ এখানে দেখো লব ছোট আর এখানে আছে লব বড়। যদি লব ছোট হয় তাহলে এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর যদি লব বড় হয় এটাকে কি বলে বলতো ভাই? অপরকৃত ভগ্নাংশ। তো যাই হোক এই ভগ্নাংশগুলো হচ্ছে কি বলতো ভাই? মূলদ সংখ্যা। এবার দেখো ভাই এই যে দশমিক ভগ্নাংশগুলো আছে না আমাদের, দশমিক ভগ্নাংশ, আমি শুধু দশমিক লিখে রাখলাম। যেমন হচ্ছে 1.2, 1.1, -2.5। ভাই এই যে দশমিক ভগ্নাংশগুলো আছে না, এরা হচ্ছে কি সংখ্যা বলতো? মূলদ সংখ্যা। ওকে, এই হচ্ছে অবস্থা। এবং আরেকটা কি বলতো ভাই? যে রুটের, আমি যেটা বলছিলাম যে ধরো √4, এটা মানে হচ্ছে 2, √25। যদি কোনো সংখ্যাকে রুট করে আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে সেটাকেও আমরা কি বলবো বলতো ভাই? মূলদ সংখ্যা। তারপর আরেকটা হচ্ছে কি বলতো ভাই? এই যে পৌনঃপুনিক ভগ্নাংশগুলা, পৌনঃপুনিক শুধু লিখলাম যে 1 পয়েন্ট ধরো 2 পৌনঃপুনিক, এইটা একটা কি বলতো ভাই? মূলদ সংখ্যা। এটাকে কিভাবে লেখা যায় আবার বলতো? অনেকগুলো গরু রচনা করলাম তাই না? 1.2222222 এভাবে চলতে থাকবে। এখন তুমি অসি যে ডট ডট দেখে আবার এটাকে অমূলদ বলিও না। ওকে, কেন বলা যাবে না? কারণ এখানে ভাই একই সংখ্যক উপাদানগুলো রিপিট হচ্ছে। যখন সেম উপাদান রিপিট হবে ভাই তখন তুমি ওটাকে আর কি বলতো কি বলে অমূলদ বলতে পারবা না। ওকে, যাই হোক আমি অনেক সময় ভাই বলতে বলতে মানে আমি মনের অজান্তে ভুল বলে ফেলি। ওকে, সেটা নিয়ে আবার মাইন্ড করিও না। তো যাই হোক, আশা করি তোমরা তো আমাকে অনেকদিন থেকে চিনো। ওয়েল, তো দেখো এটা হচ্ছে, এটা কি বলতো ভাই? এটা অবশ্যই কি হবে বলতো? মূলদ সংখ্যা। ওকে, কেন? একই সংখ্যক উপাদান বারবার রিপিট হচ্ছে। ওকে, তো আশা করি তোমরা মূলদ অমূলদ এই জিনিসগুলো নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো ওয়েল, এখন ভাই আমরা আবার এমসিকিউ ফিরে যাই। হুম, তো দেখো এখানে প্রথমে কি বলতেছে ভাই? মূলদ আর অমূলদ সংখ্যাকে কি বলে? মূলদ আর কি অমূলদ দুইটাই। তাহলে মূলদ আর অমূলদ দুইটাকে কি বলতো? স্বাভাবিকভাবে বলতে পারে? হ্যাঁ, স্বাভাবিককে তুমি মূলদ বলতে পারো, কিন্তু স্বাভাবিককে তুমি অমূলদ বলতে পারো। যেমন ধরো 5, একটা দেখো পূর্ণ সংখ্যা না বাংলা, তো এটাকে তুমি কি স্বাভাবিক সংখ্যা বলতেই পারো বা মূলদ বলতে পারো, কিন্তু এটাকে তো ভাই অমূলদ বলতে পারো না। তাহলে 100% শিওর আমার স্বাভাবিক হচ্ছে না। মৌলিক সংখ্যা ভাই, মৌলিক সংখ্যা দেখো হবে না, কেন জানো? যেমন ধরো 2 একটা মৌলিক সংখ্যা, তো এটা মূলদ হবে, কিন্তু এটা কি অমূলদ হবে? না, হবে না। তাহলে এটা হতে পারে না, কারণ এখানে হচ্ছে মূলদ প্লাস অমূলদ। এবার দেখো ভাই কি বলতেছে? পূর্ণ সংখ্যা, এটাও হবে না। কেন হবে না দেখো? 5 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটাকে তুমি মূলদ বলতে পারবা, কিন্তু অমূলদ বলতে পারবা? পারবা না। তাহলে 100% শিওর হচ্ছে কি ভাই বলতো? বাস্তব সংখ্যা, এবং বাস্তবে তুমি মিলিয়ে দেখো এটা হয়ে যাবে। ওকে, ওয়েল, এবার দেখো আমি পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করে? কিছু না পড়লাম, এটা হচ্ছে জেড দ্বারা প্রকাশ করে। ওকে, 5 নাম্বার কি বলতেছে বলতো? শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক দুইটা। এই যে দেখো, এই যে দেখো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড বলছে। তাহলে ভাই এলে পূর্ণ সংখ্যা না? আমি কিছুক্ষণ আগে বললাম পূর্ণ সংখ্যার আরেকটা নাম আছে কি? খণ্ড সংখ্যা। এবং সেটা আছে দেখো এইদিকে ডান দিকে গেলে হচ্ছে ধনাত্মক, বাম দিকে গেলে হচ্ছে কি বলতো ভাই? ঋণাত্মক, প্লাস আছে শূন্য। তাহলে অবশ্যই এটাকে কাকে বোঝাচ্ছে বলতো ভাই? পূর্ণ সংখ্যাকে বোঝাচ্ছে। ওকে, তাহলে দেখো এই যে আমাদের 4 নম্বর অপশনটা ঘ, এটাও আমাদের পূর্ণ সংখ্যা দিয়ে দেওয়া আছে।
বল। তো এবার দেখো ভাই আমরা পরের এমসিকিউটা যদি জানার চেষ্টা করি 6 নম্বর অপশনটা। তো এখানে কি দিয়েছে -4 -3 হ্যান ত্যান প্লাস ওয়ান দিচ্ছে 0 1 2 3 4 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? ওকে, তাহলে ভাই 100% শিওর এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এই যে দেখো। ওকে, যাক অনেক করার জন্য হয়তো বা জুম করার জন্য আমার একটু জুম আউট হয়ে মানে কেমন হচ্ছে না একটু। ওকে, বল। এবার দেখো ভাই পরের সংখ্যাটা 7 নম্বরটা একটু দেখো আমাদের কি বলতেছে। 7 নম্বরে দেখো এমসিকিউটা যে √5 √5 কত বলতো ভাই 80। এই সংখ্যাটা কি সংখ্যা এটা আমাদের একটু দেখাইতে হবে। ওকে, তো যাই হোক এটাকে আগে আমরা সিম্পলিফাই করবো। যখন এরকম রুট দেওয়া থাকবে তখন একটু ভাই সিম্পলিফাই করে নেবো। ওকে, তো দেখি আমরা √5 = 80। একটু কাটাকাটি করো ভাই, 5 × 5 5 × 80। তাহলে দেখো কি হয় √1/16। এখন দেখো ভাই 1 কে রুট করলে তুমি কি পাবে 1 পাবা, 16 কে রুট করলে কত পাবা বলো তো 4 পাবা। তাহলে এখানে কত আসতেছে বলো তো 1/4। তাহলে ভাই এটার পরিচয় কি হতে পারে? এটা একটা ভগ্নাংশ সংখ্যা। ওকে, আবার কি বলতে পারো তুমি মূলদ বলতে পারো, কিন্তু অমূলদ বলতে পারো না। তাহলে দেখো ভাই এটা স্বাভাবিক সংখ্যা জীবনে না, ভগ্নাংশ সংখ্যা তুমি স্বাভাবিক বলবো না। তারপরে দেখো ভাই কি বলতেছে অমূলদ নো, মৌলিক নো, তাহলে অবশ্যই কি বলতো ভাই মূলদ সংখ্যা। তাহলে পরেরটাতে যদি ভাই আমরা একটু যাই, এটাকে সিম্পলিফাই একটু আমরা করে নেব। একটু মুখে মুখে করার এবিলিটি রাখবো। প্রথমটাতে দেখো ভাই, প্রথমটাই সঠিক উত্তর আমি দেখে বলছি, তারপর দেখাচ্ছি। দেখো √18/32 একটু প্র্যাকটিস করা হোক, অভ্যাস হোক তোমাদের, তাই না? তো এটাকে আমাদের কি বলতো মূলত মূলত এটা টেস্ট করে দেখাইতে হবে, তাই না? তো প্রথমে একটু কাটাকাটি করার অপশন আছে কিনা দেখো ভাই, আমরা করে নিই। কাটাকাটি করা অবশ্যই যায় মনে হয়, তাই না? তো তাহলে দেখো কত দিয়ে যায়, 2 দিয়ে যায়, 9 × 2 = 18, কত বলতো 16 × 2 = 32। তাহলে √9 ভাগ কত বলতো 16 হয়, তাই না? কারণ দেখো ভাই উপরে 9 কে রুট করলে তুমি কত পাবো 3, আর 16 কে রুট করলে কত হবে বলতো ভাই 4। আবার তো এটা নরমাল একটা ভগ্নাংশ আসতেছে না। ওকে, তাহলে এটাই হচ্ছে কি বলতো ভাই অমূলদ। কিন্তু ভাই দেখো √3/√2, দেখো √3/√2 এটা, এই দেখো এটা হচ্ছে তোমার এই যে অমূলদ, এটা হচ্ছে কি বলতো অমূলদ। ভাগ করো তুমি কি পাবো অমূলদে পেয়ে যাও। সেম ভাই √8 ভাগ গ নাম্বার অপশনটাও ক্ষয়ের মতন, এবং ঘ নাম্বার অপশনটাও ওই যে তোমার এই যে খ গ ঘ সেম। ওকে, তাহলে এবার দেখো ভাই 2 ভাগ 9, তাহলে এটা কি নর্মাল একটা ভগ্নাংশ না? তাহলে ভগ্নাংশ হলে ভাই কি বলতে হবে এই মূলদ। তো এবার দেখো ভাই আমরা পরেরটাতে যদি যাওয়ার চেষ্টা করি, 10 নম্বরে কি বলতেছে √12/75। ওকে, আচ্ছা এক কাজ করো তোমরা আজকে তোমাদের যার যেটা সমস্যা সবাই, তোমাদের যদি এমসিকিউ টাইপের সমস্যা হয় তাহলে আমাকে ছবি পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিবে। ওকে, আর যদি সিকিউ টাইপের সমস্যা হয় তাহলে আমি লাইভ ক্লাসে তোমাকে সলভ করে দেবো। ওকে, বল। তো দেখো ভাই আমরা 10 নম্বর এমসিকিউটার দিকে যদি ফোকাস করি, কি বলতেছে √12/75 কোন ধরনের সংখ্যা? তো ওকে যাই হোক এটাকে দেখি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। 12/75। ওকে, এখন দেখো ভাই √12, হ্যাঁ সরি, হ্যাঁ রুটটা তো পুরোটার উপর আছে। কারণ 12 মানে কি বলতো ভাই 4 × 3 লেখাই যায়। 75 মানে কি বলতো 25 × 3 লেখা যায় না? অবশ্যই যায়। তাহলে এখন দেখো ভাই 4 কে বাইরে বের করে নাও তো, 4 কে রুট করলে কত হবে 2, আর √3 টা আলাদা থাকবে। 25 কেও বাইরে বের করে নাও হর থেকে, তাহলে এটা হবে 5 আর হচ্ছে √3। তাহলে ভাই √3 কাটা, তাহলে কত আসে বলতো ভাই 2/5। তো এটা একটা নরমাল ভগ্নাংশ হয়েছে না? আর ভগ্নাংশ হলে কি হবে বলতো ভাই এই মূলদ সংখ্যা বা বলদ সংখ্যা। যাক ফাইজলামো করছি, মূলদ সংখ্যা। জাস্ট সিম্পলি। এবার দেখো আবারও বলতেছে ভাই নিচের কোনটি হচ্ছে মূলদ। আমি বারবার আশা করি লাগবে না, যাক এবার দিচ্ছি আর দিব না, প্র্যাকটিস করি। আরেকবার সিম্পলিফাই সিম্পলিফাই করে নেবো। ওকে, আগেই দেখে তুমি বলবা না। দেখো ভাই √11 এটা কোনোদিনও মূল সংখ্যা হবে না, তাই না? √6/3 এটা কি হবে একটু দেখি। √6/3, তা দেখো এটাকে ভাঙলে কি লেখা যায়। √2 × 3, এটা পুরোটার পুরো 3। এটা ভাই হবে না, কেন জানো? √2 হয়, আলাদা করে নিলে √3 হয়, 3 হচ্ছে 3, √3 দিয়ে 3 কে কাটলে √3। তাহলে দেখো ভাই কত আসে √2/3, এটা জীবনে হবে না। ওকে, আবার দেখো √8/7 এটাও সেম। √27/48 ভাই এটা হওয়ার পসিবিলিটি আছে, কিভাবে আছে আমি একটু দেখাই, ওদের উত্তর দেখে বলতেছি। ওকে, যাই হোক দেখো √ওভার কত বলতো 27/√48। ওকে, আসলে কি হবে আমিও জানি না, দেখা যাক কি করতে পারি আমরা। তাহলে √ওভার বারবার শুধু √27 এটা মানে কি লেখা যায় বলতো ভাই 9 × 3। √48 মানে কত লেখা যায় বলতো ভাই, কি লেখা যায় বলতো 16 × 3, তাই না? আচ্ছা এক কাজ করি, অত প্যারা নেই, কেন 3 3 এখানে কেটে দিত। কারণ দেখো ভাই উপরে 9 কে রুট করলে কত আসে 3, 16 কে রুট করলে কত আসে বলতো 4। তাহলে 3/4 একটা ভগ্নাংশ হচ্ছে ভাই। তাহলে 100% শিওর এটা হচ্ছে কি বলতো ভাই মূলদ সংখ্যা। ওকে, আশা করি ভাই মূলদ আর অমূলদের টেস্ট আমাকে আর করে দেখাইতে হবে না। ওকে, তারপরও যদি সমস্যা হয়ে থাকে পার্থ তুমি দেখো
ইয়ামিন, তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে জানিও। তাহলে দেখো যে 12, 13, 14 সব মূলদ অমূলদ বলদ সলদ নিয়ে কথা বলতেছে। ওকে, তো আশা করি আমাকে এগুলার কথা বলতে হবে না। এত জুম হচ্ছে কেন? জুম হয়ে লেখাগুলোর 12টা কন্ডিশন, কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তারপর আরেকটা দেখি, আমি একটা করে দিই আরেকটা, কিন্তু সেম আর করা ছিল। ওকে, তাহলে আরেকটা আমি ওই টাইপের একটা করে দেই, যে যেটা একটু ঝামেলা মনে হতে পারে আমার কাছে। ওকে, 15 নম্বরটা একটু দেখো ভাই। দেখো 15 নম্বরে মানে হচ্ছে পৌনঃপুনিক আছে প্রথমে ক নম্বরে, তাহলে এটা অবশ্যই ভাই এটা হচ্ছে মূলদ সংখ্যা। 0.80, এটাও হচ্ছে মূলদ সংখ্যা। তারপর √9, এটা পূর্ণ সংখ্যা আসবে। ওকে, তাহলে এই যে দেখো ভাই √8, একমাত্র এটাকে তুমি রুট করলে কি পাবা বলতো? দশমিক পাবা। তাহলে অবশ্যই এটা একটা কি সংখ্যা বলতো ভাই? অমূলদ সংখ্যা। ওকে, আমি এখন 17 নম্বর এমসিকিউটা একটু আজকে এখানে করে দেবো এখন শুধু। ওকে, 17 নম্বরটা দেখো এখানে কি বলতেছে বলতো ভাই? হ্যাঁ, নিচের কোন সংখ্যাটি অমূলদ এটাকে আমাদের বের করতে হবে। ওকে, তাহলে একটা একটা করে অপশন চেক আউট করি। তাহলে প্রথমে আছে, উপরে আছে, লবে আছে কিউবিক রুট 64, আর হরে কত √36। এখন দেখো ভাই, কিউবিক রুট 64 মানে 4 লেখা যায়, তোমাদের ক্যালকুলেটারে অপশন আছে, মুখে মুখে করতে না চাইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলে নেবা। আমি মুখে মুখে করলাম। আর √36 মানে কত বলতো? 6। তাহলে ভাই নর্মাল ভগ্নাংশ হচ্ছে না, তাহলে এটা অবশ্যই মূলত অমূলদ না। এবার দেখো ভাই কয় নাম্বারটা? এই যে 17 আছে। হ্যাঁ, কয়টা আছে ভাই? কত বলতো? কিউবিক রুট 8। আর হরে কত আছে বলতো? কিউবিক রুট 27। তাহলে কিউবিক রুট 8 মানে ক্যালকুলেটর করো, দেখবে 2 আসবে। কিউবিক রুট 27 মানে কত আসবে বলতো? 3। এটাও নর্মাল ভগ্নাংশ, তাহলে এটা হবে মূলত, অমূলত হবে না। তাহলে আমাদের ক খ দুইটা আছে ফেল। গ নাম্বারটা দেখি ভাই, √81, নিচে আছে 625। তাহলে 81 কে রুট করলে কত আসে বলতো ভাই? 9 আসে, আমি যদি ভুল না করি। 625 কে রুট করলে তুমি কি পাবে বলতো? 25। ভাই এটা দেখো নর্মাল একটা ভগ্নাংশ না, এটা হচ্ছে মূলদ। তাহলে 100% শিওর আমাদের ঘ নম্বরটা হবে অমূলদ। ওকে, এই হচ্ছে অবস্থা। তারপরে কেমনে হয় আমি একটু দেখাই, শিওর। তারপরে যদি এই তিনটা অপশন এলো না, তো ওটা তো অবশ্যই হবে। তাই দেখো এখানে কি বলতো ভাই? দেখছো জুম করার কারণে এই যে আমার কোয়ালিটি খারাপ হয়েছে। ওকে, উপরে আছে ভাই কিউবিক রুট 8 লবে। ওকে, আর হরে কত বলতো ভাই? √7। তাহলে কিউবিক রুট 8 মানে কত বলতো? 2। আর √7 মানে কত? এটা তো জানি, √7 হচ্ছে একটা অমূলদ। তাহলে অবশ্যই ভাই এটা কত হবে বলতো? এই সংখ্যাটা পুরোটা আছে কি বলতো? অমূলদ হবে। ওকে, এসে অবস্থা দেখে আমরা পরের পেজে যাই। ওকে, এখন হ্যাঁ, এই যে দেখো কোনটি মূলত অমূলত, আমি আর এটা যাচ্ছি না। ওকে, 20 নম্বরটা দেখো, বহুপদী সমতা হিসাব। দুটি অমূলদ সংখ্যার যোগফল হচ্ছে সর্বদা আছে, যোগফল সর্বদা অমূলদ সংখ্যা ভাই, সত্য কথা। বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা, এটাও সত্য কথা। ভাই দুটি অমূলদ সংখ্যা তুমি যদি যোগ করো, তাহলে তুমি কি পাবা? অমূলদ পাবা। বিয়োগ করলে তুমি কি পাবা বলতো? অমূলদ পাবা। এবার দেখো ভাই, গুণফল মূলদ হতে পারে, আবার অমূলদ হতে পারে। ওকে, এটা একটু, আচ্ছা এটা একটু, এই অপশনটা একটু টেস্ট করে দেখি। যেমন দেখো ভাই, √3 একটা আছে অমূলদ সংখ্যা, √12 একটা কি বলতো ভাই? অমূলদ সংখ্যা। ওকে, হ্যাঁ, তুমি এটাকে দেখো গুণ করো তো কত আসে বলতো? √36 আসবে না 3 বার? 36 কে রুট করলে কত আসে? 6। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম, দুইটা অমূলদ সংখ্যার গুণফল কি হতে পারে? মূলদ হতেই পারে, এটা ঠিক আছে। তাহলে অমূলদ হতে পারে কি, ওটা একটু চেক করি দেখি। আমি ওই ধরনের একটা সংখ্যা আগে বাছাই করি। √3, তুমি কত নেবে বলতো? ইয়াস, পাইছি, √5 নাও তুমি। তাহলে √3 গুণ √5 মানে কত আসে বলতো ভাই? √15। ইয়াস, এবং 15 কে রুট করো, তুমি কি পাবা? দশমিক ভ্যালু পাবা। তাহলে অবশ্যই কি আসবে বলতো ভাই? অমূলদ হবে। তাহলে আমরা 100% শিওর আমাদের এখানে 1, 2, 3 মানে 3টা অপশন আছে সত্য কথা ভাই। ওকে, এবার দেখো ভাই, আমরা যদি পরের এমসিকিউটার দিকে ফোকাস করি। পরের এমসিকিউ কি বলতেছে? এ ও বি দুইটি হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। জোড় সংখ্যা বুঝই তো, ক্রমিক জোড় সংখ্যা মানে একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4, এইরকম হবে তাই না? বা একটা যদি 6 হয়, আরেকটা কথা হবে বলতো 8 হবে। এই হচ্ছে অবস্থা। তাহলে এখন বলতেছে নিচের কোনটি বিজোড় সংখ্যা? ওকে, এখন এলে তোর মুখস্থ না, তাহলে দেখো আমি একটা উদাহরণ দিই। তাহলে এ বি, তাহলে ধরো এর মান কত ধরতেছি ভাই? আমি 2 ধরি যেহেতু জোড়, আর বির মান আমি ধরতেছি 4। কিন্তু 2 এর পর 6 ধরা যাবে না কিন্তু, কারণ 2 আর 6 কিন্তু ক্রমিক হবে না, 2 4 হবে ক্রমিক। ওকে, আবার 4 6 হতে পারে। ওকে, তাহলে এখন বলতেছে প্রথম অপশনটাতে বলতেছে a² + 1। তাহলে একটু টেস্ট করে দেখি। প্রথম অপশনটা কি বলতো ভাই? a² + 1। তাহলে দেখো এর মান আমি কত ধরছি? দেখো 2। তাহলে 2² + 1, 2 এর পর স্কয়ার মানে 4, আর 1 কত বলতো ভাই? 5। ওকে, তাহলে এই যে 5, এটা হচ্ছে বিজোড় সংখ্যা ভাই, প্রথম অপশনটা ঠিক। তারপর আমি সবগুলো টেস্ট করে দিয়েছি। ওকে, এর পরেরটা কি, পরের অপশন কি বলতেছে বলতো ভাই? b² + 2। b এর মান কত? 4 নিচ্ছি আমি। 4 এর পর স্কয়ার যোগ 2, 4 এর পর স্কয়ার মানে 16, 16 যোগ 2 মানে 18। ওকে, এই যে অবস্থা, তুমি এইভাবে দেখতে পারো। আবার নরমালি কি হয় জানো ভাই?
দুইটা মানে জোড় সংখ্যার বর্গ নর্মালি কি হয়, জোরেই আসে। ওকে, এবং সেই জোরের সাথে তুমি কি বলতো, এক যোগ করলে তুমি কি পাবে বলতো ভাই, বিয়োগ পাবো। পরে দেখো ভাই 22 নম্বর অপশনটা যদি আমরা দেখি, এমসিকিউটা অপশন না, 22 নম্বর এমসিকিউ কি বলতেছে বলতো ভাই, এখানে বলতেছে শূন্য অপেক্ষা বড়, মানে জিরো সে বড়, জিরো সে কি বড়, তাহলে জিরো সে বড় সংখ্যাকে কি বলে বলতো ভাই, ধনাত্মক বলে। ওকে, না এই হচ্ছে অবস্থা, এই যে ধনাত্মক। তো এবার 23 নম্বর এমসিকিউটাতে যদি আমরা যাই ভাই, এখানে দেখো কি বলতেছে, -5 -হাফ -5.63 উপর পৌনপুরিক -√3 সংখ্যাগুলো কি হবে বলতো, সংখ্যাটা দেখো ঋণাত্মক আছে, চান্স পাইছো, মাইরে দিছো। এবার দেখো ভাই বাস্তব সংখ্যার ক্ষেত্রে তো বলতেছে প্রথমটা তো মানে √144, তাই না? আচ্ছা, জুমের কারণে আমার সমস্যা আছে বুঝছো, আর ভুল হতে পারে বলতে, হ্যাঁ √144 দেখো ভাই, 144, তাই না, তার কি লেখা 144। এখন দেখো ভাই 144 কে রুট করলে কত আসবে, 12 পাবা, তাহলে এটা 100% সঠিক আছে মূলত, এটা ভাই অমূলত হতেই পারে না। এটা ভাই 3 নম্বর অপশনটা ভুল, সরি প্রথম অপশনটা। 5/2 একটি অপরিত ভগ্নাংশ, হ্যাঁ এই যে দেখছো লব বড়, তাহলে এটা অবশ্যই এটা অপরিত ভগ্নাংশ। তাহলে ভাই 2 নম্বর অপশনটা সত্য কথা। 3 নম্বর আছে জিরো পূর্ণ সংখ্যা, হ্যাঁ ভাই জিরো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা কি দেখতেছি বলতো, 2 আর 3। ওকে, অনেক সময় কিন্তু অনেকে কিন্তু জিরোকে পূর্ণ সংখ্যা হিসেবে মাইনে নিতে পারে না। তো যাই হোক ভাই, আমরা এখন এলে নিয়ে তর্ক করবো না, আমরা জাস্ট জানলেই হচ্ছে, যেহেতু এখন আমাদের অঙ্ক পরীক্ষা আছে, তাই না? ওকে, এবার দেখো ভাই পরে আমাদের কি বলতেছে, পি আর কিউ দুইটা আছে পূর্ণ সংখ্যা, পি আর কিউ এর পরিচয় কি দিয়েছে, পূর্ণ সংখ্যা হতেছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি কি হবে বলতো, পূর্ণবর্গ হবে। তাহলে দেখো ভাই আমি দেখি, তাহলে পি কিউ দুইটা আছে পূর্ণ সংখ্যা, এখন কি বলতেছে কার সাথে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে। এখন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে কত যোগ করলে ভাই যোগফলটা ওদের পি প্লাস কিউ এর যোগফল এটা কি হবে বলতো, পূর্ণবর্গ হবে, এটা তাই না? তাহলে দেখো ভাই এটার সাথে তুমি যদি প্লাস টু পি কিউ যোগ করো তাও পূর্ণবর্গ হবে, আবার তুমি যদি মাইনাস টু পি কিউ করো তাও কি হবে বলতো, পূর্ণবর্গ হবে। ওই যে তুমি ছোট ছোট থাকতে সূত্র পড়ছিল না, যে পি প্লাস কিউ হোল স্কয়ার, এটা সূত্রটা দিয়ে বোকা বানাইছে বললাম ওকে, পি স্কয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার। ওকে, এই যে দেখো একটু সাজুগুজু করো, আবার সেম পি মাইনাস কিউ হোল স্কয়ারও দেখো। ওকে আচ্ছা, সরি সরি, এটা তো বিয়োগফল। আচ্ছা যাই হোক, ব্যাপারটা দেখো একটু, পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার। ওকে, তাহলে এসে অবস্থা, তাহলে কত যোগ করলে ভাই কত বলতো, আহ আচ্ছা, যোগফল তাই না? তাহলে দেখো ভাই এই যে মাইনাস টু পি কিউ, এটাই ঠিক হবে আমাদের। ওকে, এসে অবস্থা বল। আচ্ছা এখন দেখো তোমাদের পি আর কিউ এর যোগফল বলছে, তাই না? এখন তুমি বলো বিয়োগফল কেমন হয় দেখো, পি কিউ এর যোগফল পি প্লাস কিউ, তাই না? ঠিক আছে, এখন ভাই দেখো কিউ এর মান তো মাইনাস হতে পারে, তখন প্লাস মাইনাসে কি হবে বলো তো, মাইনাস হবে না? এসে অবস্থা। সো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবারে দেখো ভাই আমাদের পর অপশনটাতে যদি যাই, পড়াশোনাটাতে আমাদের কি বলতেছে বলতো, 26 নম্বর, তাই না? √3 আর হচ্ছে বির মান হচ্ছে কত, √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে দেখো ভাই প্রথমে দিছে কি বলতো, এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, এর মান কত বলতো, √3, বির মান হচ্ছে √12। ভাই দুইটা অমূলদ সংখ্যা না, তাহলে অমূলদ সংখ্যার যোগফল আমরা কি জানি, কিছুক্ষণ আগে বললাম না যে উপরের দিকে, অমূলদ সংখ্যার যোগফলও হবে অমূলদ, বিয়োগফলও কি হবে বলতো ভাই, অমূলদ। ওকে, তাহলে দেখো ভাই আর এটা টেস্ট করতেছি না, তাহলে এটার ক নম্বরটাই ঠিক। ওকে, পরের সব এমসিকিউটাতে যদি আমরা যাই ভাই, পরের এমসিকিউ কি দিয়েছে বলতো, এ বি সি তিনটে আছে স্বাভাবিক সংখ্যা, এই যে এবিসি এলিমেন্ট আর, তারপরে কি বলতেছে এ বি এর চেয়ে বড়, আবার বি কার চেয়ে বড় বলতো, জিরো চেয়ে বড়, এবং বলতেছে সি হচ্ছে জিরো চেয়ে ছোট। ওকে, তাহলে বলতেছে নিচের কোনটি সঠিক। তাহলে এক কাজ করি ভাই, যেটা দেওয়া আছে কি সেটা আমি লিখে নিই। কি দিছে, এ ইজ গ্রেটার দেন বি। আচ্ছা, এ ইজ গ্রেটার দেন বি, এবং এটা আবার হচ্ছে জিরো চেয়ে বড়, এর মানে কি বলতো ভাই, এ আর বি ধনাত্মক সংখ্যা, তাই না? জিরো চেয়ে বড় মানে কি হবে সেটা ধনাত্মক। এখন দেখো ভাই সিটা কিন্তু হচ্ছে ঋণাত্মক, কেন, এই যে সি লেস দেন জিরো, দেখো এই যে ওখানে দেওয়া আছে উদ্দীপকে কোশ্চেনে। এখন ভাই দেখো এই যে এ লেস দেন বি, আমি উভয় পক্ষকে যদি +2 দ্বারা গুণ করি, মানে প্লাস দ্বারা গুণ করি, তাহলে যে এই যে অসমতার ডিরেকশন, এটা কিন্তু আবার ইকুয়াল ধরে নিও, এই ডিরেকশনটা কি বলতো ভাই, সেম থাকবে। যেমন ধরো আমি যদি +2 দ্বারা উভয় পক্ষকে গুণ করি, তাহলে +2a +2b, এবং ডিরেকশন ওই যে এর দিকে ডান দিকে হা করা ছিল, সরি বাম দিকে হা করা ছিল, বাম দিকে হা করে থাকবে। কিন্তু ভাই আমি যদি মাইনাস চিহ্ন দ্বারা যদি গুণ করতাম, তাহলে কি হতো, ধরো -2 দ্বারা গুণ করবো, -2a -2b, তাহলে ভাই তখন কিন্তু এই যে দেখো এই যে হা করাটা তখন তখন ছিল বাম দিকে হা করা, এখন হয়ে যাবে ডান দিকে হা করা, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে।
এখন দেখো ভাই আমার সি হচ্ছে কিন্তু দেখো সেই ঋণাত্মক সংখ্যা, সি দ্বারা যদি গুণ করি তাহলে দেখো এসি বিসি, এবং তাহলে যেহেতু ভাই সি ঋণাত্মক সংখ্যা, কেন ঋণাত্মক সংখ্যা, জিরো চেয়ে ছোট, তাহলে অবশ্যই ভাই এই যে এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল বাম দিকে হা করা, এখন হয়ে যাবে ডান দিকে হা করা। তাহলে এসি লেস দেন কি হবে বলতো ভাই, বি ইন্টু সি। ওকে, তাহলে দেখি কোথায় আছে, এই যে সমান জীবন হবে না, এসি বড় হবে না, এই যে ভাই গ নম্বর অপশনটা আমাদের ঠিক, এসি লেস দেন বিসি। ওকে, হুম, তাহলে দেখো ভাই আমরা যদি ফর এমসিকিউটাতে যাই, কি হবে, এত টাইম লাগতেছে কেন? তো ফর এমসিকিউ কয় নাম্বার ফর এমসিকিউ? 28 নম্বর। তাহলে দেখো ভাই আমাদের কি বলতেছে এবার, এ বি সি বাস্তব সংখ্যা, এ লেস দেন বি হলে কি হবে, এ লেস দেন বি। তাহলে দেখো ভাই সি দ্বারা গুণ করছে, এখন সি দ্বারা, সি যদি দেখো এখন এখন সেম, এখন সির কিন্তু তখন কিন্তু পরিচয় দিয়েছিল সি ধনাত্মক না ঋণাত্মক, এবার কিন্তু ভাই সির কোনো পরিচয় দেওয়া নেই, তাহলে সি ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে, আমরা ধরে নিতেই পারি। তাহলে দেখো ভাই যদি ধনাত্মক হয় তাহলে এসি বিসি, তখন কি বলতো, ধনাত্মক হলে ডিরেকশন চেঞ্জ হবে না, যেমন ছিল তেমন থাকবে। কিন্তু ভাই যদি সি ঋণাত্মক হয় তখন কিন্তু ভাই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাও হতে পারে এটাও হতে পারে, কেন, কারণ সি এবার পরিচয় দেয়নি। তাহলে দেখো ভাই এই যে দেখো বলতেছে ও হ্যাঁ দেখো অপশন দিতেছে, সি যখন জিরো চেয়ে বড়, তাহলে কি হবে বলতো ভাই, যে সেমটাই থাকবে, এসি লেস দেন বিসি, হ্যাঁ ঠিক আছে। যখন সি জিরো চেয়ে ছোট মানে ঋণাত্মক, তখন এসি ইজ গ্রেটার দেন বিসি, ঠিক আছে। এবার দেখো ভাই কি বলতেছে, এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, দেখি এটা ঠিক কিনা, এ লেস দেন বি অরিজিনাল, তাই না? এবার কি বলতেছে ভাই, সি জিরো চেয়ে বড়, তাহলে এক কাজ করি, জিরো চেয়ে বড় আমি একটা মান নিয়েই নিই। আচ্ছা এর মান ধরো আমি নিলাম ভাই, কথার কথা একটা নেই আইডিয়া করে 2, আর বির মান নিলাম ধরো 5, আর সির মান ধরো ভাই আমি নিচ্ছি কত নিব বলো তো, 1 নেই। তাহলে উভয় পক্ষকে এক যোগ করো, 2 আর 3, আর 5 আর 1 কত, 6 না ভাই, ডিরেকশন চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না যোগ করলে। তাহলে যে ভাই এটাও ঠিক, ডান দিকে হা করা ছিল ডান দিকে আছে। ওকে, তাহলে এটা কি আসতেছে বলতো ভাই, 3টে অপশন সঠিক, বুঝলেন? এবার দেখো ভাই আমরা যদি পর এমসিকিউটাতে যদি যাওয়ার চেষ্টা করি, জুম আউট করে নিই, তাহলে এবার এটাতে সমস্যা, ছবি রেজলিউশন তোমাদের ভালো হয় না বুঝছো। যাই হোক আমি বললাম দেখো, 0.0025 এর বর্গমূল, তাই না? তাহলে দেখো 0.0025 এর বর্গমূল কত আসবে, এটা বর্গমূল তুমি যদি করো মেবি, আমার কাছে হাতে ক্যালকুলেটর নাই এভাবে, এটা মনে হয় ভাই 0.05 এই ধরনের কিছু একটা আসার কথা। ওকে, তোমরা ক্যালকুলেটর করে দেখবা, বাংলা কথা। তাহলে দেখো ভাই এটা পরিচয়, আচ্ছা 0.05 বা 0.00 যে কোনো একটা তো আসবে। তাহলে দেখো ভাই এটা দশমিকের পর কিন্তু 2 ঘর আছে মাত্র, তাহলে এটা অবশ্যই কি বলতো, আবৃত দশমিক না, এখানে কোনো পৌনঃপুনিক কোনো ব্যাপার স্যাপার নেই, তাহলে এখানে আবৃত অনাবৃত এই ধরনের কোনো কথা আসবে না, ক তো হবেই না। গ নম্বরে আমাদের আছে ভাই অসীম, না দশমিক পর সসীম ঘর আছে মাত্র 2 ঘর, তাহলে এই যে ভাই সসীম। ওকে, এবার দেখো কি বলতেছে পরেরটা, ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি দেখি আইডিয়া করে বলতেছি, 0.99 মানে 73। ওকে, সংখ্যা 3টা আসন্ন দশমিক আসন্ন মান দেখো, 0.9973, আরো কিছু আছে ডট ডট, এটাকে ভাই এটা মানে কি বলতো, এক ধরা যায় না, অবশ্যই এক ধরা যায়। তাহলে এই যে 1.00, ওকে, এটা নিয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না। তারপরটা দেখো ভাই কি বলতেছে, 3 সমস্ত 2/3, তাই না? এটা আমার কেমনে, মানুষ অনেকে কেমনে বলে, আমি কেমনে বলতেছি যে কেন কেন বলি, অঙ্ক করতে পারলে না আমাদের। তো এটা কি বলতেছে ভাই, দশমিক আবৃত দশমিক মানুষ, তাহলে দেখো 3 সমস্ত 2/3, তাই না? 2/3, এটা দেখো প্রথমে কি হয়, এই যে এটা গুণ করতে হয়, তাই না? 3 3 9, পরে উপরেরটার সাথে যোগ করতে হবে লবের সাথে, তাহলে 9 দিয়ে যোগ করলে হচ্ছে 11, ঘরে কত ছিল, 3 3 থাকবে, তাহলে দেখো ভাই 11কে 3 দ্বারা ভাগ করবো, 11/3, তাহলে 3 3 হচ্ছে 9, বিয়োগ করলে আমি 2, দশমিক নাও, দশমিকের জন্য একটা 0, তাহলে 3 6 হচ্ছে ভাই কত, 18, আবার 2 নামে আবার দশমিকের জন্য, সরি বিয়োগ করলে 2, দশমিকের জন্য আবার একটা 0, 3 6 18 ভাই, এর মানে এর হচ্ছে এখানে দশমিকটা বারবার রিপিট হবে, তাহলে এখানে তুমি কি লিখতে পারো, 3.6 কোন কেন, সিক্স, সিক্সটা বারবার রিপিট হচ্ছে। ওকে, তাহলে দেখি আমাদের এই যে দেখো ভাই আমাদের গ নম্বর অপশনটা। ওকে, বল। এবার দেখো ভাই, এবার এই পৌনঃপুনিকের খেলা। ওকে, তো দেখো এখন পৌনঃপুনিক ভগ্নাংশকে আমরা কি করবো বলতো, নর্মাল ভগ্নাংশে কনভার্ট করা ভাই শিখবো আমরা। ওকে, তাহলে যাই হোক আমরা দেখি আমরা এখন পারি কি না। তো দেখো ভাই আমরা, আমি আবারও একটা টেস্ট করে দেখে দিই, ধরো 1/3, এর মানে কি এককে আমরা 3 দ্বারা ভাগ করবো, তাই না, করি। তাহলে দেখো প্রথমে 3, এককে তো 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে একটা দশমিক নিবো আমরা, তাহলে একটা 0 আসবে, 3 3 কত বলতো ভাই, 9, বিয়োগ করলে কত আসবে, 1, আবার দশমিকের জন্য একটা ভাই 0 পাবো আমরা বোনাস,
তাহলে আবার 3 3 কত বলো তো ভাই? 9। তাহলে সেম বিয়োগ করলে 1। তাহলে 100% শিওর ভাই আমাদের এই যে দশমিকের পর এই 3 3 রিপিট হতেই থাকবে। তাহলে ভাই দেখো 1/3 সমান আমরা কি লিখতে পারি বলো তো? 0.333333 এই জন্মে আর শেষ হবে না ভাই, চলতেই থাকবে। আর এইটা মানে কি লিখতে পারবো বলো তো ভাই? 0.33 এর উপর পৌনঃপুনিক। এখন একটু খেয়াল করো ভাই, এই যে ভাই 1/3 আছে না, এটাকে আমরা বলবো সাধারণ ভগ্নাংশ, অসাধারণ না। কি বলবো বলো তো? সাধারণ ভগ্নাংশ। আর এই যে 0.3 পৌনঃপুনিক আছে না ভাই, এটাকে আমরা বলবো আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, আমি আবার বলি, আমাদের 1/3 সাধারণ ভগ্নাংশ, অসাধারণ না। আর ভাই 0.3 পৌনঃপুনিক, এইটাকে আমরা কি বলবো বলতো? আমরা এটাকে বলবো আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, আশা করি অন্তত পরিচয়টা বুঝছো। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ থেকে আমরা আবৃত ভগ্নাংশ বের করতে আমরা পারবো, তাই না? বা ক্যালকুলেটর তুমি দায়িত্ব দিবা, 1/3 চাপবা, ক্যালকুলেটর দেখবা সম্পূর্ণ যে কটা ডিজিট ক্যাপাসিটি আছে ক্যালকুলেটরে 0.333 আসবে। ওকে, তাহলে দেখো ভাই আমরা সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশ ইজিলি বের করতে পারি, কেমনে? ভাগ করে। এবার ভাই আমরা উল্টা কাজটা করব, কি করব জানো? এই আবৃত ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করা শিখবো। আচ্ছা, এখানে আমি একটা চোরামো করা যায়। কেমনে চোরামো করা যায় জানো? এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ করার জন্য তুমি ভাই ক্যালকুলেটর দিয়েও করতে পারো। ওকে, কি দিয়ে করতে পারো? ক্যালকুলেটর দিয়েও করতে পারো। এখন তুমি যদি অরিজিনাল ওয়েতেও শিখতে চাও, আমি তাও শিখতে পারো। ওকে, তাহলে প্রথমে আগে আমি চোরামোটা শিখি, কারণ এমসিকিউ এ স্যাররা কখনো কেউ জানতে চায় বলে তুমি কেমনে করছো, কি জানি কয়, উত্তর ফিল আপ করছো, তাই না? প্রথমে চোরামোটা একটু দেখি ভাই, তাহলে আমি এগুলো সব কিছু মিশিয়ে দিই। চোরামো বলতে কি, তোমার ক্যালকুলেটর আছে না, তুমি ক্যালকুলেটর নিবা, দেখো অপশন টেস্ট বলে না, আমরা সেই অপশন টেস্ট করবো। দেখো বলতেছে 2.34 পৌনঃপুনিক, দেখো ভাই 2.34 পৌনঃপুনিক, একটু খেয়াল করো। চোরামোটা শেখো, আমার কাছ থেকে ভালো কিছু শিখবা, খারাপ কিছুই বেশি শিখবা। ওকে, তো যাই হোক আমরা আগে দেখি। দেখো ভাই 2.34 পৌনঃপুনিক। ওকে, এখন কথা আছে এইটাকে, এটা আছে আবৃত দশমিক ভগ্নাংশ, মানে এটা সাধারণ ভগ্নাংশ জিনিসটা আবার কি হবে, তাই না? এটা একটা কথা। ওকে, ওই কি রে, মধু মধু। এখন দেখো ভাই, তুমি কি করবা ক্যালকুলেটারে, প্রথমে ক নাম্বার অপশন আছে কি বলতো? 211/900 ভাই, আমরা অপশন টেস্ট করবো। ওকে, তো তুমি দেখো আমার এক ক্যালকুলেটর নিলাম একটা, 211/900, তোমরাও আমার সাথে ইউজ করো, চাপো। দেখো এখানে আসতেছে ভাই 0.2344 পৌনঃপুনিক, সরি 44 চলতে থাকবে। আচ্ছা যাক, আগে লিখি আগে। 200, প্রথম অপশনটা হচ্ছে কত বলতো ভাই? 211/900। আগে চূড়ামোটা শিখেছি। ওকে, তো 211/900, তাহলে এটাকে আমরা ভাগ করে কত পেলাম ক্যালকুলেটরে ভাই? দেখো সবাই 0.23, দেখো ভাই 4 কিন্তু বারবার চলতেই আছে, তাহলে 100% শিওর 4 এর উপর একটা পৌনঃপুনিক হবে। তাহলে ভাই মিলছে? না মিলে নেই। তাহলে ক নাম্বার হবে না। খ নাম্বার অপশনটা ভাই টেস্ট করে দেখি, ওটা কত বলতো? 211/90। তাহলে এটাও করে দেখি। এটার জন্য দেখো ভাই কত আসতেছে, এটার জন্য কত আসতেছে বলতো? 2.3, এ দেখো ভাই 3 তার 4 রিপিট হচ্ছে, তাহলে 4 এর উপর পৌনঃপুনিক। দেখো ভাই এই যে এটা কিন্তু মিলে গেছে, যে 2.34 পৌনঃপুনিক এটা। তাহলে আমরা 100% শিওর 2 নম্বরটাই ঠিক। কিন্তু 3 নম্বর অপশনটা যদি আমি আবারও একটু টেস্ট করে দেখি তো ভাই, তারপরেও হবে না, তারপর টেস্ট করতে দেখো শিখো। দেখো 90, এটাকে ভাগ করে দেখি কত আসে ভাই? 231/90। এটা দেখো আসতেছে ভাই 2.5, দেখো তোমাদের ক্যালকুলেটর আছে 666, তাহলে ভাই 6 এর উপর হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো ভাই তোমাদের যখন এই যে পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বানাইতে বলবে, তোমরা অপশন টেস্ট করে করতেই পারবা। এখন দেখো তুমি যদি কেউ বলো যে না স্যার আমরা তো আপনার মতন চোর না, অসৎ না, আমরা ভালো, আমরা ভালো, তাই না? আমরা চুরি বিদ্যা করি না। এখন কেউ যদি চুরি বিদ্যা করতে না চাও, অরিজিনালি শিখতে চাও, তাহলে তার জন্য এখন অরিজিনালটা। ওকে, বাট আমি স্টুডেন্ট লাইফ থেকে এমনই ছিলাম। যাই হোক, এখন দেখো আমরা এখন অরিজিনাল সিস্টেম শিখবো, আমরা চুরামো করবো না। কিভাবে? আমি আবারও লিখে নিই, 2.34। তো এখন দেখো ভাই আগে পরিচয়টা আগে শিখতে হবে। দেখো আমরা যদি দশমিকের পরের দিকে খেয়াল করি, দশমিকের পরে দেখো 3 এর উপর কি পৌনঃপুনিক আছে ভাই? না, নেই। কিন্তু 4 এর উপর কি বলতো ভাই? আছে, পৌনঃপুনিক আছে। তাহলে যার উপর পৌনঃপুনিক আছে তুমি তাকে কি বলতে পারো ভাই? আবৃত অংশ। কি অংশ? আবৃত অংশ। আর এই যে 3 2 যেগুলো আছে ভাই, এদেরকে তুমি কি বলতে পারো? এরা কোন অংশে আছে বলো তো ভাই? অনাবৃত অংশে আছে। ওকে, এই যে অবস্থা। তাহলে 2 আর 3 এদের উপর কোনো পৌনঃপুনিক নেই। আরেকটা কথা,
পূর্ণ সংখ্যার উপর ভাই পৌনঃপুনিক হয়ও না। ওকে, ওয়েল, তাহলে এখন আমরা এটাকে কি করব, কি জানি বলে, সাধারণ ভাষা বলা শিখবো। ওকে, কিভাবে, তাহলে দেখো এবার কাহিনী কেমনে। তাহলে প্রথমে আমরা কি করবো জানো ভাই, আমরা প্রথমে কল্পনা করব যে সংখ্যাটাতে কোনো দশমিকও নাই আর পৌনঃপুনিক নেই, আমরা এই দিকে উঠাই দেবো, দিয়ে যে পূর্ণ সংখ্যাটা আমরা সেটা লিখে ফেলবো। তাহলে দেখো ভাই দশমিক আর এই যে আমরা এই যে এই পৌনঃপুনিক যদি মনে মনে হয় উঠাই দিই, তাহলে সংখ্যাটা কি হবে বলতো, 234 হয় না, পিওর না? ওকে, আশা করি বুঝতে পারছো। কেন 234 হলো, ভালো কথা। এবার আমরা কি করবো জানো ভাই, মাইনাস দেবো, কি দেবো বলতো, মাইনাস। বারবার সেম সিস্টেম করবা। কি করলাম আবারও বলি, প্রথমে প্রথমে দশমিক আর পৌনঃপুনিক বাদে যা হয় সেটা লিখে নেবা, দিয়ে মাইনাস দেওয়া, দেওয়ার পর ভাই এই অনাবৃত অংশে কি আছে, 2 আর 3 আছে না, সেই 2 আর 3 লিখে নেবা ভাই। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এবার দেখো ভাই পরে আমরা যে কাজটা করব, এবার নিচে নামো, তো লবের কাজ কিন্তু শেষ, হরের কাজে আসা এবার। দেখো ভাই হরে প্রথমে দেখো আবৃত অংশ দশমিকের পর, আবৃত অংশ কয় ঘর আছে বলো তো ভাই, এক ঘর না? তাহলে জয় ঘর আবৃত অংশ, জয় ঘর ভাই তো এটা নয়, তাহলে কয় ঘর আবৃত অংশ আছে, এক ঘর, তাহলে একটা না। এবার দেখো ভাই দশমিকের পরে আসো, দশমিকের পরে কিন্তু সবকিছু হিসাব আছে হরের ক্ষেত্রে। দশমিকের পরে কয় ঘর অনাবৃত আছে, দশমিকের পরে এক ঘর অনাবৃত অংশ আছে, তাহলে ভাই একটা যায়। বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি, আর একটা করলে তোমরা ক্লিয়ার হবে। এখন দেখো 234 থেকে 23 বিয়োগ দিলে কত হলো তো ভাই, এটা হচ্ছে 211। ওকে, ক্যালকুলেট দিয়ে করে নিবা, আমার উল্টা পাল্টা হয়, নিচে হচ্ছে 90। তাহলে দেখো ভাই এখানেও আমরা চাচ্ছি 2 নম্বর ফোনটা, তখনও দেখলাম চোরামতো হইতে দেখলাম, এমনিতে অরিজিনাল হইতে দেখলাম। ওকে, আশা করি বুঝতে পারছি। আর একটা করে দেখি, আচ্ছা 33টায় করে দেখি। হ্যাঁ দেখো, এখানে কি দেওয়া আছে, 0.53, এখানে 3-এর উপর পৌনঃপুনিক আছে। ওকে, তাহলে আমি প্রথমে কি বলছিলাম ভাই, দশমিক আর পৌনঃপুনিক উঠাই দিয়ে তুমি যা হয় সেটা লবে লিখে নেবে। ওকে, তাহলে লিখে নেই, আচ্ছা কালিটা চেঞ্জ করি। তাহলে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে কি হয় বলতো, 053, তাহলে বাম পাশে জিরো কোনো ভ্যালু নাই, আমি লিখলাম না। আচ্ছা কেউ আবার মন খারাপ করবা, আমি নিয়ে নিই তার জন্য আবার। ওকে, আমি আবার অন্যের মন খারাপ পছন্দ করি না। যাই হোক, এবার দেখো ভাই, তারপর কি বলছিলাম, বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন দিয়ে কি বলছিলাম, এই যে আবৃত অংশ বাদ দিয়ে অনাবৃত অংশে যারা আছে তাদেরকে বিয়োগ করবা। তাহলে অনাবৃত অংশ কত আসে বলো তো ভাই, 0.5, তাহলে 0.5 মানে কি, 0.5। ওকে, ওয়েল, এবার দেখো ভাই এবার কি করতে হবে, এবার হরে আসো, হরে আসলে সম্পূর্ণ তুমি দশমিকের পরের দিকে খেয়াল করতে হবে, তাই না? তো দেখো ভাই আবৃত অংশ এখানে কয় ঘর, এক ঘর, 3-এর ঘর মাত্র এক ঘর, তাহলে একটা নয়। অনাবৃত অংশ কয় ঘর বলো তো ভাই, এক ঘর, তাহলে একটা জিরো। ওকে, এখন দেখো ভাই এটা নর্মাল করে নাও। আচ্ছা, 53 থেকে 5 বিয়োগ দিলে কথা বলো তো ভাই, 48 হবে, তাই না? আর নিচে কথা বলো তো ভাই, 90। চাল পাইলে আমরা চাইলে কাটাকাটিও করতে পারি, করে নেই দেখি। 2 দিয়ে কাটো, 24 গুণ হচ্ছে 48, আর 45 গুণ হচ্ছে 90, তাই না? তাহলে কত আসে বলো তো ভাই, 24/45, 45/90, যেটা ধরুন এখানে দেখি। আছে, ও মা, একটা মনে মিলে নেই নাকি, এই মিলছে, যে 24/45 দেখো। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা আর একটা করে, হ্যাঁ, এটার ওয়ান পিস, এটাই এবার শেষ, এটা করা মনে হয়। ওয়েল, তো এখন দেখো ভাই আমরা যে আরেকটা করার চেষ্টা করি, কোনটা করাবো বলো তো, সো একটা আনকমন নেই, নর্মাল আলাদা যে, আচ্ছা এক কাজ করি, 34 নম্বরটা করে দিই, হ্যাঁ। দেখো, আচ্ছা বরাবর এটা পড়াই, আচ্ছা এক কাজ করি, 38 নম্বরটা করিলে কেমন হবে ভাই, 38 নম্বরটা করি, হ্যাঁ। দেখো 38 নম্বরটা যা আছে যদি ভাই তুলে নেই, 0.0, সরি 0.2টা 5 সিঙ্গেল না, তো এটা পৌনঃপুনিক নেই, 3 নম্বর 5 একটা পৌনঃপুনিক আছে। ওকে, তাহলে যাই হোক ভাই, এখন দেখো আমরা শুরু করে দিই কাজ। ওকে, হ্যাঁ, তো প্রথমে কি বলছিলাম ভাই, ভুলে যাও, তুমি দশমিক আর পৌনঃপুনিককে মনে মনে উঠাই দাও, তাহলে কি হবে বলতো ভাই, 0 দিয়ে 3টা 5, তাই না? বাম পাশে কোনো জিরো কোনো ভ্যালু নেই, তোমরা মন খারাপ করতে পারো, যার কারণে আমি দিয়ে দিছি। ওকে, এবার দেখো ভাই, এবার তারপর আমি কি বলছিলাম, যে এটা হচ্ছে আবৃত অংশ, কিন্তু বাদ বাকি আছে কি অনাবৃত অংশ, তাহলে অনাবৃত অংশ কত আসে বলো তো ভাই, 0.55, তাহলে 0.55। ওকে, বল, এবার দেখো ভাই, এবার হরে কি করতে হবে, হরের ক্ষেত্রে আমি বলছিলাম সবসময় কিন্তু দশমিকের পরের অংশ নিয়ে ভাববা। ওকে, হরের ক্ষেত্রে কি নিয়ে ভাববো আমরা, দশমিকের পরের অংশ। তাহলে দেখো ভাই আবৃত অংশ কয় ঘর বলো তো, এক ঘর, তাহলে একটা নয়। অনাবৃত অংশ কয় ঘর দেওয়া, তো ভাই অনাবৃত অংশ 2 ঘর, নয় যে একটা 5, যে একটা 5 দুইটা 2 ঘর, তাহলে ভাই যে দুইটা 0। আবৃত অংশ জয় ঘর, তো এটা 9, অনাবৃত অংশ জয় ঘর, তো এটা 0। আমরা এটা নর্মাল বিয়োগ করে দাও, 555 থেকে যদি 55 বিয়োগ করো মনে হয় 550 হয়, ভাগ হচ্ছে 900, একটা শূন্য কেটে দেওয়া যায়, তাহলে কত হবে বলো তো ভাই, 55/90। আরো যদি কাটাকাটি করো,
উপরে 5 দিয়ে কাটো, 5 11 55 আর নিচে 5 18 90। তাহলে হচ্ছে 11/18 আসে। ওকে, তাহলে দেখি ভাই টেস্ট করে আমাদের এই যে দেখো, ওমা ভুল করছি নাকি আমি? আচ্ছা 18 দিয়ে কাটছে। ওরা দিছে কত বলতো, 5/9। আচ্ছা এক কাজ করি, আমারটা ঠিক আছে আমি ক্যালকুলেটর দিয়ে একটু চেক করি, হ্যাঁ। ওকে, গিভ মি টাইম। 11/18, 0.61। ওকে ভাই, সরি ভাই, আমাদেরটা ভুলে গেছে। আচ্ছা ওদের টেস্টে দেখি। ওকে, ওহো, হ্যাঁ, সরি 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 ভাই। দেখো এখানে ভুল করছি, দেখো তোমাদের একটা শিক্ষা কাজে লাগছে ভাই। কি শিক্ষা জানো? ওকে ওকে ওকে, সরি 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 ভাই, এটা আমার ভুল হয়েছিল, দেখো ভাই। আচ্ছা 0.55, এই দেখছো, আচ্ছা যাই হোক, এটা অসাধারণ একটা প্রবলেম। যাক ভালো হয়েছে, এই প্রবলেমটা করে দিয়েছি। আচ্ছা এখানে দেখো, আমি একটা বলদামও কি করছি জানো? কি বলদামও করছি জানো? দেখো 0.55 এলে ভাই সবই ফাইভ, এই যে দেখো। আচ্ছা প্রথমে দেখো, আগে লিখে দেখি আগে। প্রথমে এই দুইটা ফাইভ দিয়ে দাও তো ভাই। এবার দেখো ভাই, এই ফাইভের উপর পৌনঃপুনিক আছে না, এর মানে কি দাঁড়াচ্ছে বলো তো ভাই? আচ্ছা কালারটা যদি চেঞ্জ করে নেই, এটা কালার যদি বেগুন সবুজ দিই, তাহলে দেখো ভাই, এই ফাইভের জন্য কি হবে বলো তো? ফাইভ 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 ফাইভ, এটা চলতে থাকবে না? অবশ্যই চলতে থাকবে। তাহলে চলছে গেলে সিস্টেম করে। তাহলে ভাই এগুলো কি ওভারঅল আমরা 0.5 পৌনঃপুনিক দিতে পারি না? অবশ্যই দিতে পারি ভাই। ভাই এটা দিয়ে করবা, ওকে। সরি ভাই, ভুল হচ্ছিল ভাই, আমি এক্সট্রিমলি সরি। ওকে, তো এখন দেখো ভাই, তুমি এটাকে যদি নর্মাল করে নাও, এখন এটাকে করে দাও, দেখো 5 মানে 0 আর বলতেছি না, হ্যাঁ। আর নিচে কি হবে বলো তো? একটা 9, এটা প্লাস হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে ভাই, আমি খুবই সরি ভাই। আসলে দেখো কোন নাম্বারটা। তো এই যে দেখো ভাই, 40 নম্বর পর্যন্ত এটা সব সেমিস্টার। এবার আমরা পরেরটাতে যদি যাই ভাই, ওকে, দেখো এখানে গুণ আর ভাগ করতে বলতেছে। ওকে, তো যাই হোক, এখন এক কাজ করো। এখানে দেখো ভাই, নরমাল তুমি যখন এটাকে স্বাভাবিক বানাই, মানে সাধারণ ভগ্নাংশে বানাইতে পারবা, তোর গুণ করতেই পারবা। দেখো কিভাবে, আমি 41টা শুধু করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে কি দেওয়া আছে বলো তো ভাই? 0.3 পৌনঃপুনিক মাইনাস, সরি কি মাইনাস, গুণন 0.6 পৌনঃপুনিক। তো দেখো ভাই, এখানে আমরা যে কাজটা করতে পারবো, কি করতে পারবো? হ্যাঁ, এই যে 0.3 পৌনঃপুনিক, এটাকে আমরা সাধারণ বানাও। কিভাবে দেখো, উপরে হচ্ছে 3, নিচে আবৃত, মানে একটা নয়। আমি আর এত মুখে মুখে বলতেছি না, তোমরা করে নেবো, হ্যাঁ। এখানে কত আসবে বলো তো ভাই? 6/9। ওকে, ওয়েল, এখন ভাই দেখো, এখানে আমাদের যে কাজটা করতে হবে, কাটাকাটি করতেই পারি আমরা। 3 দিয়ে 9 কেটে 3 3 9, 3 দিয়ে 6 কে কাটা যায়, 3 2 6, আর সরি নিচে তো 9 ঠিকই থাকবে। তাহলে কত আসে বলো তো ভাই? 2/9। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে 2/9 কোথাও আছে, দেখো এটাকে আবার ওরা কি করছে, আবার পৌনঃপুনিক ঘনসা বানিয়ে নিয়েছে। তাহলে 2/9 ক্যালকুলেটর দিয়ে করো, 2/9 কত আসে দেখি। 2/9, এটা আসতেছে ভাই 0.2 পৌনঃপুনিক। দেখো 0.22 না, তাহলে 0.2 পৌনঃপুনিক। ওকে, ওয়েল, এই যে দেখো ভাই খ অপশনটা। তো এগুলা তো আশা করি তোমরা এখন করতে পারবা। আমি আবার বলি ভাই, এই যে পৌনঃপুনিক মানুষের গুণ ভাগ খুবই ইজি। প্রথমে কি করে নেবা? সাধারণ অংশ বানিয়ে নিবা। নেওয়ার পর নরমাল কাটাকাটি ছাটাছাটি করার পর ভাই যা থাকে সে তাই তুমি দিয়ে দেবা। ওকে, এটা নিয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না। তো ভাই এই পার্থ এই সমস্যাটা ছিল, এটা এতটুকুই। তো যাই হোক, পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের